বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। এবং প্রিয় দেশবাসী, আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। গত 17 বছর আওয়ামী লীগ আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে যে ব্যবসা করেছেন এবং মুক্তিযুদ্ধকে যে কালিমা লেপন করেছেন, তার জন্যেই আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই মুক্তিযুদ্ধ নিয়ে আর কোনো ব্যবসা নয়। মুক্তিযুদ্ধ আমাদের সম্মানের জায়গা, একে সম্মানের জায়গায় রেখে দিতে হবে। এইখানে আজকে আমি আওয়ামী লীগ, বিএনপি এবং জামাতে ইসলাম কার কী ভূমিকা ছিল ৭১-এর মুক্তিযুদ্ধ নিয়ে, তাই আপনাদের সামনে আলোকপাত করব। 1970 সালে লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার বা এলএফওর ভিত্তিতে একটি ইলেকশন হয় এবং ইলেকশনে পূর্ব পাকিস্তানে 162টি আসনে জয়লাভ করে বাংলাদেশ আওয়ামী লীগ এবং 162টি আসন পাওয়ার জন্য আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে পাকিস্তান পার্লামেন্টে। সুতরাং এলএফওর অনুযায়ী আওয়ামী লীগের সরকার গঠন করার কথা। পাকিস্তানের যেসব রাজনৈতিক দল ছিলেন, বিশেষ করে ভুট্টো সাহেব, তিনি পশ্চিম পাকিস্তানে মেজরিটি পান। তার এই একজ্ঞামর কারণে এবং পাকিস্তানের সেই সময়কার রাজনৈতিক নেতৃবৃন্দর বাংলাদেশ তথা পূর্ব পাকিস্তানের মানুষের মনের ভাব বুঝতে না পারার কারণে, ক্ষমতার ভাগাভাগির কারণে আমাদের একটা অনিবার্য বিপর্যয় ডেকে আসে এবং সেই অনিবার্য বিপর্যয় মানে আমাদেরকে কোনোভাবেই অ্যাসেম্বলিতে বসতে দেওয়া হয় না। তো 70 সালের ডিসেম্বরে যে ইলেকশন হয়, সেই ইলেকশনে 162 জন যে মেম্বার হয়, সেই মেম্বাররা কারোই শপথ নিতে পারলেন না এবং 3 তারিখে 3রা মার্চ যে সংসদ অধিবেশন হওয়ার কথা ছিল, সেটাও হলো না। একটা কথা মনে রাখতে হবে, এই 70 সালের ইলেকশনে সেই সময় রাজনৈতিক নেতৃবৃন্দ, আমরা যেভাবে শেখ মুজিবুর রহমানের যে অবদান, সেটাকেও যেমন স্বীকার করতে হবে, আবার তাকে দেবতার আসনেও বসানো যাবে না। কারণ তখন আমাদের মনে রাখতে হবে, আমাদের অনেক নেতৃবৃন্দ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আতাউর রহমান খান, মৌলানা ভাসানী, শেখ মুজিবুর রহমান, এদের সবার কন্ট্রিবিউশন ছিল। যেমন অধ্যাপক গোলাম আজম সাহেব একজন ভাষা সৈনিক। সো একজনকে খালি একজনের জন্য মুক্তিযুদ্ধ হয়েছে, এই কথাটা ঠিক না। কারণ 70 সালের নির্বাচনে মৌলানা আব্দুল হাকিম খান ভাসানী নির্বাচন বয়কট করলেন এই জন্য যে যাতে সারা পূর্ব পাকিস্তানের মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে পারে। যদি সে সময় ভাসানী ন্যাপ ওই নির্বাচনে কন্টেস্ট করতো, তাহলে মানুষ ন্যাপকেও ভোট দিত, আওয়ামী লীগকেও ভোট দিত। দেখা যেত এই সুযোগে মুসলিম লীগ জয়লাভ করত। সেই জন্য তিনি বললেন ভোটের আগে ভাত চাই বলে ভোট বর্জন করলেন। যাই হোক, আমি আপনাদেরকে বলেছি আওয়ামী লীগ জয়লাভ করলো। আওয়ামী লীগ জয়লাভ করার পরে শেখ মুজিবুর রহমান স্বাভাবিকভাবেই তিনি ক্ষমতায় যেতে চাইবেন, এটা তার অন্যায় না। এবং এই যে সে ক্ষমতায় যেতে চাইবেন, এটাকে জামাতে ইসলামও সমর্থন করলেন এবং 3রা মার্চ থেকে 24 তারিখ পর্যন্ত ভুট্টো এবং ইয়াহিয়া ঢাকাতে আসলেন এবং নেগোসিয়েশন হতে থাকলো শেখ মুজিবুর রহমানের সাথে। এবং সেই নেগোসিয়েশন ভঙ্গ হওয়ার পিছনে একটা অন্যতম কারণ ছিল যে সেই সময় বিহারিদের উপরে সৈয়দপুর, সান্তাহার, এইখানে বিশাল পরিমাণে একটা বিহারি জনগোষ্ঠী ছিল, তাদের উপর নির্মম নিপীড়ন চালানো হয় 25 তারিখের আগে। এবং এই নিপীড়নকে, সেটা পাকিস্তানের পরিকল্পনায় হোক আর না হোক, সেই বিরোধে যাচ্ছি না, এই নিপীড়নকে পাকিস্তান একটি উইপেন হিসেবে গ্রহণ করে আলোচনা ভেস্তে দেন। 25 তারিখে আমাদের উপরে নির্মম এক পাষাণ্ড আক্রমণ চালু করেন। তারা রাজনীতির ভাষা ফেলে দিয়ে অস্ত্রের ভাষাকে গ্রহণ করেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য না। এখন কথা হলো, শেখ মুজিবুর রহমান 1971 সালের 25শে মার্চ রাতের বেলা পাকিস্তান সেনাবাহিনীর কাছে সারেন্ডার করুক আর আটক করুক, সে আটক হয়েছে পাকিস্তান সেনাবাহিনীর হাতে, এটাই চরম সত্য। এবং আটক হওয়ার পরে বা আটক হওয়ার আগ পর্যন্ত তাজউদ্দিন আহমেদ সন্ধ্যা পর্যন্ত তার সাথে থাকলেন এবং বললেন স্বাধীনতার আপনি ঘোষণা দেন। তাজউদ্দিন আহমেদের যদি একটি বই আছে, তার মেয়ে লিখেছে, এই বইটা শারমিন আহমেদ, তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা। এই বইয়ের তার মেয়ে লিখতেছে যে তার বাবা
টেপ রেকর্ডার নিয়ে শেখ মুজিবুর রহমানের কাছে যাচ্ছেন এবং বারবার রিকোয়েস্ট করতেছেন আপনি স্বাধীনতার ঘোষণা দেন। উনি বলতেছেন আমি যদি স্বাধীনতার ঘোষণা দিই তাহলে আমাকে ওরা রাষ্ট্রদ্রোহ বানাবে, এবং এই জন্যই তিনি স্বাধীনতার ঘোষণা দেননি এবং তিনি অ্যারেস্ট হয়ে গেলেন। তাহলে এই পর্যন্ত আমরা দেখলাম শেখ মুজিবুর রহমান সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটে সর্বাধিক নেতার নির্বাচিত হয়েছিলেন আইনগতভাবে, এবং তার সে রাইট ছিল পাকিস্তান সরকার গঠন করার, এবং পাকিস্তান সেটা করতে দেয়নি। কিন্তু 25 তারিখে রাতে তিনি অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দেননি। 26 তারিখে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তখন মেজর জিয়াউর রহমান, তিনি কালুরঘাট থেকে স্বাধীনতার ডাক দিলেন। এখানে অনেকে বলেন যে অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, এটা যদি বলে থাকেন এটা অনেক উদারতা। তিনি শেখ মুজিব তো নিঃসন্দেহে তখন অবিসংবাদিত নেতা, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। তাই বলে শেখ মুজিবুর রহমান তো যাওয়ার আগে জিয়াউর রহমানকে বলে যাননি যে জিয়া তুমি আমার হয়ে স্বাধীনতার ঘোষণা দিও। সো এই যে মিথ্যাচার, আপনাকে বলতে হবে জিয়াউর রহমান কন্ট্রিবিউশন, জিয়াউর রহমান তার জীবন বাজি রেখে সেসব স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, এবং সেজন্য সে যদি সত্যি সে সময় বলে থাকেন অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাহলে এটা তার মানে বদন্যতা, এবং এটা একটা ভালো মানুষের করা উচিত। তাহলে 25 তারিখ থেকে উনি দেশে ফিরলেন হচ্ছে 72 সালের 10ই জানুয়ারি। এই পুরাটার সময় তিনি কিন্তু স্বাধীনতা যুদ্ধে কোনো দিক নির্দেশনা দিলেন না, যুদ্ধে অংশগ্রহণ করলেন না, তার পরিবারের কেউ অংশগ্রহণ করলো না। তার পরিবারের সবাই ধানমন্ডিতে অবস্থান করেছিলেন, হাউস অ্যারেস্ট ছিলেন। 10ই এপ্রিল মুজিবনগর সরকার গঠন হয়। একটা মুজিবনগর সরকার গঠন হওয়ার পর তাদেরকে কলকাতায় বাংলাদেশের একটা অস্থায়ী অফিসও করে দেওয়া হয়। যুদ্ধ শেষ হলো 16ই ডিসেম্বর। তাহলে পাকিস্তানের সাথে যুদ্ধ হলো আমাদের, মুক্তিযুদ্ধ আমাদের। সাধারণ মানুষ সেদিন সমস্ত মানুষ কি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। এ জে ওসমানীকে নির্বাচন করা হলো আমাদের সর্বাধিনায়ক হিসাবে, বাংলাদেশের সর্বাধিনায়ক হিসাবে এ জে ওসমানীকে কি করা হলো, নির্বাচন করা হলো। তাহলে 16ই ডিসেম্বর যারা পাকিস্তানের সেনাবাহিনী আত্মসমর্পণ করবেন, হ্যাঁ সেটা ইন্ডিয়ার উপস্থিতিতে হতে পারে, কিন্তু আত্মসমর্পণ করতে হবে এ জে ওসমানীর কাছে। এ জে ওসমানীর কাছে আত্মসমর্পণ হলেন না, এবং যে অনুষ্ঠান হলো রেসকোর্স ময়দানে, সেখানে বাংলাদেশের কোন নেতৃবৃন্দকে এম এ জি ওসমানী কাউকে রাখতে দিলেন না ইন্ডিয়া। সুপরিকল্পিতভাবে ইন্ডিয়া সেদিন যে 93,000, আবার বলে দিচ্ছি 93,000, এই 93,000-এর মধ্যে 79,000 ছিল মিলিটারি পার্সন এবং তাদের ফ্যামিলি, আর বাকিগুলো ছিল সাধারণ পাবলিক। এদেরকে যে অ্যারেস্ট করা হলো, সে অ্যারেস্টটা হলো হচ্ছে ইন্ডিয়ার সেনাবাহিনীর জেনারেল অরোরার কাছে। নিয়াজি আত্মসমর্পণ করলেন জেনারেল অরোরার কাছে। সারা পৃথিবীতে দেখলো ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছে, পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছে। আরো দুঃখের বিষয় এই যে সমস্ত পাকিস্তানি সৈন্যরা, তাদের ফ্যামিলিরা যারা আত্মসমর্পণ করলো, তাদেরকে ইন্ডিয়া বাংলাদেশ থেকে নিয়ে চলে গেল অ্যাজ এ প্রিজনার্স অফ ওয়ার। কেন? তারা তো আমাদের, স্বাধীনতা যুদ্ধ আমাদের, তাহলে তারা প্রিজনার্স অফ থাকবে আমাদের কাছে। আমরা তাহলে পাকিস্তানের কাছ থেকে দেনা পাওনা কি করতে পারি, মিটাতে পারতাম, আমাদের পাওনা বুঝিয়ে দাও। তা করলো না, ইন্ডিয়া সবাইকে নিয়ে গেল। নিয়ে যে সিমলা চুক্তির আন্ডারে ইন্ডিয়া কি করলেন, পাকিস্তানের কাছ থেকে অনেক কিছু আদায় করলেন। সো 16ই ডিসেম্বর আমার বিজয় দিবস ইন্ডিয়া জেনে শুনে আমার কাছ থেকে ছিনতাই করল। তাহলে শেখ মুজিবুর রহমান সাহেব পুরা মুক্তিযুদ্ধকালীন সময় তার দিক নির্দেশনা দেওয়ার কোনো সুযোগ ছিল না। তাই বলে আওয়ামী লীগকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই। তাজউদ্দিন আহমেদরা তারা চেষ্টা করেছেন, এই মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান করেছেন, এবং এই জন্য জাতি তাদের কাছে কৃতজ্ঞ। কিন্তু শেখ মুজিবুর রহমানকে যেভাবে গত 17 বছর দেবতা বানানো হলো, এটা মিথ্যাচার। এবার আসেন জামাতে ইসলাম। জামাতে ইসলাম এখনো মনে রাখেন 16ই ডিসেম্বরের আগ পর্যন্ত 1971 সালে তখনও কিন্তু আমরা পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান। সো জামাতে ইসলামের যে ধারণা, সে ধারণাটা ছিল যে আমরা যদি ভাগ হয়ে যাই, আমরা ছোট হয়ে যাব, ভারতের আধিপত্যবাদে আমরা কি হব, কবলে পড়ব। কেন? দেখেন, আগরতলা ষড়যন্ত্র বলা হয়, আগরতলা থেকেই সেই 66 সাল থেকে আওয়ামী লীগকে পেট্রোনাইজ করতেছে ইন্ডিয়া। এটা জামাতে ইসলাম জানতেন, এবং আওয়ামী লীগ যেভাবে এই 25শে মার্চের পরে ইন্ডিয়ার কাছে ছুটে গেলেন,
এবং ইন্ডিয়ার সাহায্য চাইলেন, হ্যাঁ আমাদেরকে ট্রেনিং দিতে পারতো, অস্ত্র দিতে পারতো। ইন্ডিয়ান ট্রুপস এসে যুদ্ধ করা শুরু করলো পাকিস্তানের সাথে। এই যে আধিপত্যবাদের ধারণা থেকে জামাত ইসলাম এক পাকিস্তানের পক্ষে রাজনৈতিক সিদ্ধান্ত দিয়েছিলেন, এবং আমি বলবো সেই রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই ভুল। তৎকালীন জামাতে ইসলামের নেতৃবৃন্দ অবিভক্ত পাকিস্তানের পক্ষে থাকাটা রাজনৈতিক সিদ্ধান্ত, সেই রাজনৈতিক সিদ্ধান্ত ভুল। তাহলে দুইটা অপরাধ করে, একটা যুদ্ধকালীন সময়, একটা রাজনৈতিক সিদ্ধান্ত, আর একটা হচ্ছে মানবতা বিরোধী সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত যেমন 1948-47 সালে ভাগের সময় গান্ধী সাহেব অবিভক্ত ভারতের পক্ষে ছিলেন, মহাত্মা গান্ধী। তিনি কখনোই চাননি ভারত পাকিস্তান আলাদা হোক, ভারত পাকিস্তান এক হোক। সেটা তার রাজনৈতিক সিদ্ধান্ত ছিল। সে রাজনৈতিক সিদ্ধান্ত নেহরু এবং জিন্না সাহেব মানেন নাই। তাই বলে কি আমরা তাকে রাজাকার বলি? মহাত্মা গান্ধীকে কোনো জায়গায় পেয়েছেন রাজাকার শুনতে? মহাত্মা গান্ধী তো এক ভারত চাইছে, পাকিস্তান এবং ভারত আলাদা হোক, হিন্দুস্তান হোক, এটা তো সে চায়নি। এবার আসেন, একটু আগে বলে দিলাম যে 93,000-এর মধ্যে 79,000 সৈন্য ছিল সিভিলিয়ান। যে বাকির ছিল তাদের নাম কেন প্রকাশ করা হলো না? কারণ বেশিরভাগই ছিল আওয়ামী লীগের। এই রাজাকার যারা ধরা পড়েছিল তারা বেশিরভাগই ছিল আওয়ামী লীগের। 2 জন ছিল জামাতে ইসলামের, আব্বাস আলী খান আর ইউসুফ সাহেব। তাদেরকে বিচার করা হয়েছে। জামাতে ইসলাম মানবাধিকার লঙ্ঘন করছে এই বলে কোনো বিচার কখনো হয়নি। তাহলে যে দল মানবতা বিরোধী জন্যে দোষী সাব্যস্ত হয়নি, তাকে আপনি আজকে কিভাবে মানবতা বিরোধী দল বলেন? গত 17 বছর আওয়ামী লীগ তো চাইলে পারত ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালে যে জামাতে ইসলামের কি একটি মুক্তিযুদ্ধকালীন সময় সে মানবতা বিরোধী অপরাধ করেছে, তার বিচার করা হোক। করেননি। উপরন্ত জুডিশিয়াল কিলিং এর নামে দেখেন দেলোয়ার হোসেন সাইদি সাহেবের একজনই সাক্ষী। সে সাক্ষীকে কি করা হলো? সে সাক্ষী মিথ্যা সাক্ষী দিবে না বলে তাকে জোর করে তুলে আনা হলো, তাকে জোর করে তার কাছ থেকে সাক্ষ্য আদায় করা হলো। যখন সে হাইকোর্টে এসে সেই সাক্ষ্য উইথড্র করতে চাইলো, তখন তাকে র্যাব দ্বারা কিডন্যাপ করে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হলো। আজকে সে ফিরে এসে স্টেটমেন্ট দিচ্ছে। কি স্টেটমেন্ট দিচ্ছে? সাইদি সাহেব কোনদিন রাজাকার ছিলেন না। তাহলে এই যে জুডিশিয়াল কিলিং এর মাধ্যমে একটি রাজনৈতিক দলের উপর প্রতিহিংসামূলকভাবে মানবতা বিরোধী অপরাধের যে ট্যাগ লাগানা, এইটা সত্য নয়। কারণ এখানে সমস্যা, বাংলাদেশ জামাতে ইসলামী কি চায়? ইসলাম রাষ্ট্র কায়েম করতে চায়। এটা হচ্ছে তার অন্যায়। দেখেন, যে কোনো রাজনৈতিক দল যদি পৃথিবীর বিভিন্ন দেশে থাকে, তাহলে তার নাম আগে থাকবে, তারপর থাকবে দেশের নাম। যেমন যদি এটা হতো জামাতে ইসলাম পাকিস্তান, জামাতে ইসলাম বাংলাদেশ, জামাতে ইসলাম ইউরোপ, তা তো না। 1981 সালে বাংলাদেশ জামাতে ইসলাম, বাংলাদেশকে ওন করে জামাতে ইসলামের যখন তার ব্যান্ডটা লিফট হলো, বাংলাদেশ জামাতে ইসলাম হিসাবে তার কর্মপন্থা শুরু করলেন। শেখ মুজিবুর রহমানের নিজের চাচা সে ছিল রাজাকার, শেখ মুজিবুর রহমানের মামা ছিল রাজাকার, শেখ রাশেদ খান মেননের বাবা ছিল রাজাকার। সো যদি ওই যে বললাম 10,000 পাবলিক, সে পাবলিকের বেশিরভাগই ছিল আওয়ামী লীগের, তাহলে রাজাকার আওয়ামী লীগের মধ্যেও ছিল। আচ্ছা, এবার আসেন, জিয়াউর রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় আসলেন এবং ক্ষমতায় এসে বিএনপি গঠন করলেন। সে বিএনপি গঠন করলেন কিসের মাধ্যমে? মুসলিম লীগ এবং বামফ্রন্ট। জাদু মিয়ারা ছিলেন ভাসানী ন্যাপের একটা অংশ, আর শাহিদুর রহমানরা ছিলেন মুসলিম লীগের অংশ। এই 2 অংশকে নিয়ে তারা কি করলেন? তারা বিএনপি গঠন করলেন। তাহলে রাজাকার শাহিদুর রহমান তো জাদু মিয়া দুজনের যুদ্ধের বিরোধিতা করছেন, তাদেরকে নিয়ে আপনি যখন বিএনপি গঠন করলেন, তাহলে তো আপনাদের মধ্যেও রাজাকার আছে। সো খালি রাজাকার রাজাকার 71, এই ব্যবসা বন্ধ করতে হবে। এখন জাতিকে ইউনাইটেড হতে হবে, জাতিকে এক হতে হবে আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে। কারণ আওয়ামী লীগ এই কাজটাই করে এসছে। ইনশাল্লাহ আগামীতে সংবিধান নিয়ে আর একদিন আসবো আপনাদের সামনে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর এই স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, এটা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল, কিন্তু ভারত এটাকে আমাদের কাছ থেকে বারবার ছিনতাই করে নিয়ে গেছে। সেই জন্যে জুলাই আমাদের দ্বিতীয় স্বাধীনতা। আল্লাহ আমাদের স্বাধীনতাকে রক্ষা করুক, কবুল করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।